মিটফোর্ড হত্যাকাণ্ড সাজানো নাটক, বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। জানাবো লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পানিবন্দী 2 শতাধিক পরিবার। জানাবো কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের বাড়িতে দাফন। এবং সর্বশেষ জানাবো রাতের আধারে ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ড হত্যাকাণ্ড সাজানো নাটক, বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন একাধিক সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ। গোয়েন্দা সংস্থা বিএনপিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞের বিশ্লেষণে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। তারা বলছেন, গোয়েন্দা সংস্থার মদদে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সুপরিকল্পিতভাবে এই ঘটনার ভিডিও ধারণ করে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতারাতি একযোগে সারা দেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একই কায়দায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ তোলা হয়েছে, তাতে বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রায় একই সময় যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যার ঘটনায় কেন সবাই নীরব ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেট অপপ্রচারের পেছনে একটি ইসলামী ক্যাডার ভিত্তিক দলকে দায়ী করেছেন বিশ্লেষকরা। গত শুক্রবার বেলা 1টার দিকে খুলনা মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই নেতার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম মাহবুবুর রহমান মোল্লা। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। ফেসবুকে এক লাইভে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান মিটফোর্ডের ঘটনায় ডিজিএফআইকে সরাসরি দায়ী করেছেন। তিনি উদাহরণ টেনে বলেন, তারেক জিয়া আন্দোলন চলাকালে ওখানে কোনো একটা প্ল্যান করছেন। ডিজিএফআই এনএসআই সঙ্গে সঙ্গে এখান থেকে তা জেনে যেত। এটা বোঝার জন্য যথেষ্ট। তিনি বলেন, পাথর মেরে একজনকে মারলো আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুরো ভিডিও করলো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা স্বাভাবিকভাবে এরকম একটা ঘৃণ পরিস্থিতি ঘটছে, একজনকে লাঠি দিয়ে বা পাথর দিয়ে মারা হচ্ছে। সাধারণ জনগণ তখন কি করবে? ওরা তো পালিয়ে চলে যাবে। এটা কিন্তু ওই পরিস্থিতি না। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা ভিডিও করেছে এবং যে পজিশন থেকে পুরো ভিডিওটা করেছে, যারা পাথর মারছিল তাদের এটা বোঝার কথা, কারণ ভিডিওটা যে করছে সে ওর দিক থেকে এসে পাথর মারতেছে, সেখান থেকে ভিডিওটা করছে সে দিক থেকে গিয়ে পাথর মারছে। এটা পরিকল্পিত বলেন কর্নেল মোস্তাফিজুর। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে তথ্য সংগ্রহের পূর্বে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই যে দক্ষতা দেখিয়েছে তা তুলে ধরেন। প্রশ্ন তোলেন, এই সংস্থাগুলি চাইলেই কি মিটফোর্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেন না? গোয়েন্দারা অস্থিরতা তৈরির জন্য ভারতীয় পরামর্শে সব কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করতে হলে বিএনপিকে লাগবে মন্তব্য করে সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, বিএনপিকে দুর্বল করতে পারলে কে সবচেয়ে বেশি লাভবান হবে? ভারত লাভবান হবে। এ সময় তিনি বিএনপির কৌশলগত কিছু ভুলের সমালোচনা করেন। তিনি পরামর্শ দেন, তারেক জিয়ার আশপাশে যারা আছে তাদের সিকিউরিটি ভেরিফিকেশন করা দরকার, কারোর কারণে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছে কিনা। তিনি জনগণের স্পন্দন বোঝার জন্য বিএনপির প্রয়োজনীয়তার উপর জোর দেন। দেশের ভেতর থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক জিয়াকে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে বিএনপির তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে অপসারণের জন্য সরকারের সাথে আলোচনা করা, কারণ তার দাবির মতে তারা দুজনের সুযোগ বুঝে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করছে। এদিকে এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, পরিকল্পিতভাবে দলীয় কোন্দলকে প্রচার করা হয়েছে চাঁদাবাজি হিসেবে। বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি আসলে যুবদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে। স্থানীয় ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ইলিয়াস দাবি করেন, ডিজিএফআই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জনমতকে নিয়ন্ত্রণ করতে এই ধরনের ঘটনা সংঘটিত করার সাথে জড়িত। ডিজিএফআই ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এই ঘটনার সংবাদ যেভাবে তৈরি করে দিয়েছেন, তাদের প্রভাবিত মিডিয়াগুলো তা সেভাবে ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সামরিক বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের এখনও না সরানোর তীব্র ক্ষোভ করেন তিনি। বলেন, এরাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য মন্তব্য করেন, বিএনপির চাঁদাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামিয়েছে ডিজিএফআই। ডিজিএফআইয়ের লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে নিয়ে এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, যেন বিএনপিকে এভাবেই একেবারে ধ্বংস করে দেয়া যায়। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন? প্রশ্ন করেন, কে তাদের সাহস দিয়েছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরা নিখুঁতভাবে ভিডিও করলো? চাঁদা না পেয়ে খুন করা একরকম, কিন্তু বিভৎসভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনায়? অবাক লাগে না কেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই?
লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পানিবন্দী 2 শতাধিক পরিবার। লক্ষ্মীপুরে এক সপ্তাহে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতা পানিবন্দী হয়ে পড়েছে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা ও আশপাশের 2 শতাধিক পরিবার। হাঁটু ও কোমর পরিমাণ পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বুক পরিমাণ পানিতে ডুবে আছে ফসলি জমি। গতবারও একই কারণে ফসল উৎপাদন করা সম্ভব হয়নি। এবারও চাষাবাদ নিয়ে হতাশায় কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব পাশে একটি খাল রয়েছে। এই খালের বিভিন্ন অংশে চলাচলের জন্য রাস্তা রয়েছে। বেশ কয়েকটি সরু সরু কালভার্ট চুঙ্গা আছে। এছাড়া মেয়ারবেড়ি সুতারগোপ্তা বাজারের পূর্ব পাশের অধিকাংশ দোকানই খালের ভেতর। একই সঙ্গে এই খালে প্রচুর কচুরিপানা সহ বজ্র রয়েছে, যার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টির পানি জমে খাল সহ আশপাশের এলাকা ডুবে গেছে। কোনোভাবেই পানি সরছে না। সরেজমিনে দেখা যায় সুতারগোপ্তা বাজারের 8টি দোকানের 3 ভাগের 2 ভাগে খালের ভেতর। বাজার থেকে পূর্ব পাশে ব্রিজের দিকে তাকালেই দেখা যায় প্রায় 25 ফুট চওড়া একটি খালের 10 ফুট জুড়ে লম্বায় কয়েকটি জরাজীর্ণ দোকানঘর। এক প্রভাবশালী আইনজীবী ওই ঘরগুলো নির্মাণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া একই খালে চলাচলের জন্য 5 থেকে 7 ফুটের কয়েকটি কালভার্ট করে পথ বানিয়েছে স্থানীয়রা। একই এলাকায় গণকবরের সামনে রাস্তায় প্রায় 2 ফুট পানি জমে আছে। আশপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ওই এলাকায় 5 স্টার নামে একটি কিন্ডারগার্টেন ডুবে গেছে জলাবদ্ধতায়। এতে গত কয়েকদিন সেখানে পাঠদান সম্ভব হচ্ছে না। সামনেই 2টি ঘরে এখন পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। আশপাশের প্রতিটি গ্রামীণ রাস্তা হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে ডুবে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কৃষক ইসমাইল হোসেন ও নাজমুল হক জানান, আমন বীজতলা ডুবে গেছে। গত বছর 3 বার বীজতলা করেও আবাদ করতে পারেনি জলাবদ্ধতার কারণে। এবারও জমিতে কোমর থেকে বুক পর্যন্ত পানি। খাল বিল অবৈধ দখলের কারণে বৃষ্টির পানিতে আশপাশের জমিগুলো ডুবে থাকে। পানি নিষ্কাশন না হলেও এবারও আবাদ করা সম্ভব হবে না। কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের বাড়িতে দাফন। সিরাজগঞ্জের কাজীপুরে একটি কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের নিজ বাড়িতে দাফন করার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থান থেকে চুরি হয়ে যাওয়া মরদেহটি সোনামুখী পূর্বপাড়া গ্রামের মৃত মানিকুল্লার ছেলে আব্দুস সাত্তারের। তার স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে একই বাড়িতে থাকেন না। এ অবস্থায় বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান তিনি। পরে স্বজনরা তাকে সোনামুখী জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন। কিন্তু শনিবার রাতে কে বা কারা মরদেহটি তুলে নিয়ে যায় তার বাড়ির উঠানে পুনরায় দাফন করেন। স্থানীয় নবীর উদ্দিন বলেন, সকালে জানতে পারি কবর থেকে একটি মরদেহ কে বা কারা তুলে নিয়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আব্দুস সাত্তারের মরদেহটি তুলে তার বাড়ির উঠানে দাফন করা হয়েছে। প্রতিবেশী রবিউল শেখ বলেন, আব্দুস সাত্তারের মরদেহ যেদিন দাফন করা হয় সেদিন তরিকা ভক্ত কিছু লোক এসেছিলেন। তারা দাফন কাজে অংশ না নিলে রাস্তায় দাঁড়িয়েছিলেন। শুনেছিলাম তারা নাকি ওই কবরস্থানে দাফন করতে নিষেধ করেছিলেন। আরেক প্রতিবেশী মঞ্জুর রহমান বলেন, সকালে জানতে পারি কবরস্থান থেকে আব্দুস সাত্তারের মরদেহ তুলে নিয়ে তার বাড়িতে দাফন করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখলাম কবর খোঁড়া। তবে এখন আমরা নিশ্চিত হতে পারিনি যে কারা এই কাজটি করেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কবরস্থানের তত্ত্বাবধায়ক বেলাল হোসেন জানান, আব্দুস সাত্তার একজন তরিকা ভক্ত লোক ছিলেন। নিয়মিত উরাস মাহফিল করতেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। পরে তার পরিবারের সদস্যরা কবরস্থানে দাফন করতে গেলে তার ভক্তরা কবরস্থানে মাটি দিতে নিষেধ করেন। তারা জানান, বেঁচে থাকতে নাকি বাড়িতেই তাকে মাটি দিতে বলেছেন। এরপরেই এই ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।